স্টোরি জোন, তোমার অনুভূতিদের খুঁজে নাও এখানেই। আগামী ছুটিতে আমরা মেয়ে দেখতে যাব। নিজেকে মানসিকভাবে প্রস্তুত করে তারপরেই আসবে। জবাব দেবার এক ফোঁটা ইচ্ছে নেই। চুপচাপ দেখেও না দেখার ভান করে আছে। তবে মনকে মানানো যায়? খুশবু মেয়েটাও আবোল তাবোল বকছে দুদিন যাবৎ। কথায় কথায় একই গান তার। বাবা যাকে বলে তাকেই বিয়ে করে ফেলার জন্য খোঁচাখুচি করে। ইচ্ছাকৃত জ্বালাতন করছে তাকে, খুব গৌণভাবে নিচ্ছে। বিষয়টা অতটাও কিঞ্চিৎকর নয়, তার উপরও এক প্রকার রাগ দেখিয়েই নীরবতাকেই নিজের করে নেয়। পরপর আরও একটি বার্তা। আপনি রেগে আছেন ক্যাপ্টেন? শুনুন, রাগ ভালো না। আপনি বলেছেন রাগ মানুষকে ধ্বংস করে। কিছু মানুষ হুট করেই আসে, এসে জড়িয়ে যায় সর্বত্র জুড়ে, বিরাজমান থাকে থমথমে মুখে, বিরাগী ধূসর ঠোঁটে চিরে এক টুকরো উদিত হয়। পরিকল্পনায় লেগে পড়ে চিকুট। ভবিষ্যতে খুশবুকে নিজের করে নিলে মেয়েটা তাকে পদে পদে ভোগাবে। দূরাকাশে লোচন তুলে দেখল আকাশের সাদা নীরদ কৃষ্ণাভ রূপ ধারণ করেছে। শৃঙ্গের সাথে সজোরে আঘাত লাগছে যেন। উঁচু মুকুট ঢেকে ফেলেছে বারবারে এসে সেই শির উঁচু করে ঔদ্ধত্য নিয়ে দাঁড়িয়ে থাকে। উঁচু নিচু তাদের গড়ন, কখনো জেদ প্রকাশ করে ধস নামিয়ে, কখনো নিজের শক্ত ভয়ঙ্কর রূপে ভূত করে প্রাণীকুলকে। কি যেন আছে সেখানে, কোনো অদ্ভুত এক শক্তি বারমুডা ট্রায়াঙ্গলের মতো করে টেনে টেনে নিয়ে যায় তাদের এই মোহমায়া। একে অপরের কাঁধে হাত রেখে আলাদা করে রেখেছে দুটো স্বদেশকে। কদম বাড়ালেই অন্য ভূখণ্ড, এখানেই দেশরক্ষীদের আনাগোনা। পাহাড়ের ধ্বনি অসাধারণ। এই অদ্ভুত শান্তির সাথে প্রকৃতির সব সাংঘাতিক সংলাপ। বাতাসের স্পর্শে সুবিচিত একটি রূপ আত্মসমীক্ষায় উৎসাহিত করে। পাহাড়ের গভীর গর্জন, প্রাকৃতিক সুরে মন আবিষ্ট, সাহিত্যিক ছন্দে এক মোহনীয় কবিতা। ধীরে ধীরে বৃষ্টি শুরু হলে আফতাব মুঠো ফোন বের করে নিল। সুন্দর করে চারিদিকের ভিডিও ধারণ করে পাঠিয়ে দিল খুশবুর হোয়াটসঅ্যাপে। লিখল, নিসর্গের নাট্যমঞ্চ দেখছেন? কি চমৎকারভাবে সাজিয়েছে নিজেকে। মেঘেরা ভাসছে দলে দলে, পাহাড়েরও জুটি আছে, গাছপালা সবার জোর আছে, অথচ আমি এক অনুকম্পায় পুরুষ নিঃসঙ্গ এখানে। তড়িতে জবাব আসে, সঙ্গী হিসেবে কাকে চান? জ্ঞানত চাতুর্য সহকারে আফতাব প্রতিভাসে বলে উঠল, এক সুরভি ক্যামেলিয়া পুষ্পের সঙ্গ যাচ্ছি। বর্ষণ মুখর অখিল পানে বৃষ্টিপাত করে চেয়ে নিন, দেখুন না আপনার প্রার্থনারা স্বীকৃতি পায় কিনা। যদি কেউ স্বীকৃতি প্রদানের জন্য নিজ থেকে কদম এগোয়। খুশবু ফোঁস করে নিঃশ্বাস ছাড়ল। তার কাব্যিক জ্ঞানের দৌড় এই পর্যন্তই, আর পেরে ওঠা সম্ভব না। পারে না ছন্দে ছন্দ মেলাতে। মস্তিষ্ক সৃষ্টিশীল নয়। জবাবে টুকটুক করে লিখে ফেলল, কদম এগোনোর চেষ্টা করা হবে। টাটা, বাড়ি গিয়ে আবার আপনার বিয়ের ব্যাপারে আলোচনা হবে। আফতাব এর কপালে মধ্যেখানে তিনটে গাঢ় ভাঁজ পড়ল। উত্তরে বলল, বড্ড জ্বালাতন করেন কিন্তু খুশবু। বেশ করি। বলে উধাও হয়ে গেল। বিশ্ববিদ্যালয়ের মুখ দর্শন হয়েছে অনেক দিন বাদে। আকাশের দিকে মুখ তুলে চাইতেই চোখ ধাঁধিয়ে উঠল, মুখপৃষ্ঠ জ্বলে উঠল। সেখানে সিলেটে প্রশান্তির বৃষ্টি হচ্ছে, আর এখানে একই আকাশ, একই দেশ। আবহাওয়া ভিন্ন, আবহাওয়া পরিবর্তন ও ভিন্নতার এরও যথেষ্ট কারণ আছে, কিন্তু খুশবু জানতে ইচ্ছুক নয়। ভাগ্য সহায় যে তাদের ডিপার্টমেন্ট এসি নামক যান্ত্রিক বস্তুটা আছে, না হয় এই গরমে সিদ্ধ করে ফেলতো তাকে। সিঁড়ি বেয়ে উপরের দিকে উঠতে গেলেই থমকে গেল। সাহির বসে আছে তার বন্ধুদের সাথে, হাস্যোজ্জ্বল বদন, দুষ্টুমিতে মেতেছিল এমন ভাবভঙ্গি। খুশবু এর মাঝে অদ্ভুতভাবে কোনো দুঃখানুভব হচ্ছে না। সোজাসুজি এড়িয়ে যেতে চাইলেই তাদের মধ্যে একজন বলে ওঠে, ভাবি। 3 সিঁড়ি উপরে উঠে থেমে যায় খুশবু। তার বন্ধুদের মধ্যে অনেকেই জানতো তাদের সম্পর্কের কথা। দুষ্টুমির ছলে ভাবি বলে ডাকা হতো প্রায়শই। এখন এই ডাকটা বিষের মতো লাগছে। পিছু ফিরে চোখ পাকিয়ে চাইল। পায়ের গতি বাড়িয়ে খুশবুয়ের সামনে দাঁড়িয়ে বলল, তোমার সাথে আমার কথা আছে। 1 সেকেন্ড সময় না নিয়ে খুশবু জবাব দেয়, আমার কোনো কথা নেই তোমার সাথে। সাহির পিছু ফিরে একবার বন্ধুদের দেখে নিল, মৃদু গলায় বলল, 2 দিন আগে আমার পেছনে নির্লজ্জের মতো ঘুরেছ, সময় চেয়েছ, এখন রূপ বদলালো কেন? ফোন দিয়ে বিরক্তও করো না।
কারণ এতদিন আমি যেসব সন্দেহ তোমায় নিয়ে করে এসেছি সবটা তুমি হেসে উড়িয়ে দিয়েছিলে। উপলব্ধি করলাম সবটাই সত্য ছিল। একজনকে ভালোবাসার দাবি করে অন্য মেয়ের সাথে তোমার রসালো আলাপ চলে, তাই সরে এসেছি আমি। তুমি তো এটাই চেয়েছিলে। সাহির খুশবুর কথার ধাঁচে অবাক। আধি অল্প সময় চাইতো তার কাছে, গলার আওয়াজ শুনতে চাইতো। এই খুশবু সেই খুশবু নয়, ভিন্নতা এসেছে তার মধ্যে। সাহির অনুভূতিহীন তার প্রতি। জবাব দেয়, হ্যাঁ, এটাই চেয়েছিলাম। যা চেয়েছো তাই হয়েছে। এখন আমি কথা বাড়ানোর কোনো স্কোপ বাকি আছে বলে তো মনে করছি না। আসি সাহির। ছলে বলে জানতে এসেছিল এই মেয়ের মাঝে হঠাৎ কি করে পরিবর্তন হলো। জানতে পারলো না, অন্যথা যেতে দিল তাকে। খুশবু যাওয়ার জন্য পা বাড়িয়ে একবার পিছু ফিরে চায়, বলে ওঠে, একজন মানুষের প্রতি সৎ থাকতে শেখো, না হয় ভবিষ্যতে অনেক পস্তাতে হবে। সাহের হেসে অপমানের সুরে সবাইকে শুনিয়ে বলে ওঠে, যে মেয়ে আমার কাছে একটুখানি ভালোবাসা ভিক্ষা চাইতো, আজ তার রং বদলেছে। মুখে এত বড় বড় কথা, হাস্যকর। সবার সামনে এমন অপমানে ভেতরটা হু হু করে ওঠে। অজান্তেই চোখ বেয়ে টুপটা পানি ঝরতে শুরু করলো। নিজেকে নিজে শাসাচ্ছে। ঠিকই তো বলেছে সাহির, কতই না বেহায়াপনা করেছে এটুকু ভালোবাসা পাওয়ার জন্য। তার এই শাস্তিটা প্রাপ্য ছিল। বান্ধবী ফাইজার ডাকেও থামলো না তার কত। সোজা বাড়ি গিয়ে মন মস্তিষ্ক ঠান্ডা হবে। বাড়ি ফিরে ব্যাগ বিছানায় ছুঁড়ে ফেলে। মুখটা অত্যন্ত তৈলাক্ত হয়ে উঠেছে, জ্বলছে মুখ গরমে। নতুন বইয়ের ভারে কাঁধে টনটন ব্যথা অনুভব করলো খুশবু, সাথে মনের ক্ষত। সবটা মিলিয়ে বিভৎস অবস্থা। হাতের গতি বাড়িয়ে সব কাজ করছে, জেদ তুলছে নিজের বস্তুর ওপর। কাপড় বদলে মুখে কয়েক দফা পানির ঝাপটা দিল। এসি অন করে রুমের সব পর্দা টেনে আবছায়া অন্ধকার করে বিছানায় অর্ধশোয়ে মাথা ঠেকায় বিছানার হার্ডবোর্ডে। ছোটবেলা থেকে সহন শক্তি কম তার। জনসম্মুখে অপমানজনক কথাবার্তা সহ্য করতে পারে না কখনোই, তাই এড়িয়ে চলে এসব কোলাহল। বন্ধুদের মধ্যেও টেনে রেখেছে ব্যারিকেড। সীমার বাহিরে কোনোটাই পছন্দ না, কিন্তু নিজেই নিজের সম্মানের সীমা লঙ্ঘন করেছিল সাহিরের কাছে। তাই আজ সাহস পেয়েছে সে। নিজের উপর জেদ নিয়ে খুশবু চোয়াল শক্ত করে চোখ বুজে আছে। ঠান্ডা বাতাস যদি মাথা ঠান্ডা করতে পারে, ক্ষতি কি? বাড়ি ফিরে কখন ঘুমিয়েছে হদিশ নেই। পরন্ত সন্ধ্যায় খুশবুর কথা মনে পড়ে কারো। টুক করে কল মেলালে সাদের ঘুমটা উড়াল দিল। হাতরে ফোন তুলল খুশবু, ঘুম ঘুম কণ্ঠে বলল, হ্যালো। কণ্ঠধ্বনি সারাদিনের ধকল চমৎকারভাবে কাটিয়ে তুলল। ভেজা চুল আর ভেজা ইউনিফর্ম, সাথে ঘোরালো আওয়াজ শীতল করে তুলল আফতাবের চিত্ত। বুক ভরে লম্বা নিঃশ্বাস টানল। প্রেম সাগরে ডুবে মাতালের তালিকায় নাম উঠতে দেরি নেই। হৃৎপিণ্ডের অত্যধিক গতিকে দমিয়ে জবাব দেয়, ভর সন্ধ্যায় ঘুমোচ্ছেন? ফোন কানে ধরে উল্টো ঘুরে আরাম করে শোয়ে বলে, টায়ার্ড ছিলাম, কখন ঘুমিয়েছি আমি জানিই না। আমি লাইনে আছি, গিয়ে হাত মুখ ধুয়ে আসুন না হয়। খুশবু সরাসরি জবাব দিল, না এখন না। এক হাতে চুল মুছতে মুছতে আফতাব প্রশ্ন করে। তা কি করলেন আজ ভার্সিটি? আফতাবের প্রশ্নে ভিত্তি জ্বলে ওঠে। ঘুমেরা দৌড় লাগিয়ে পালালো। তন্দ্রার প্রকোপে ভুলতে বসেছিল আজকের ঘটনা। হঠাৎ মনে পড়ে। খুশবুর নীরবতায় আফতাব আবারও প্রশ্ন করে, কি হলো? আকাশ ডাকছে। আফতাব টেন্ট থেকে মুখ বের করে একবার দেখে নেয় অবস্থা। রাতে ডিউটি আছে তার, যতটুকু সময় পাচ্ছে মনটা প্রশান্ত করুক এখানে। ফোন স্পিকারে রেখে ইউনিফর্ম খুলিয়ে দড়িতে ঝুলিয়ে আরাম করে শুয়ে পড়ে আফতাব। এখনও মেয়েটার নীরবতা কাটছে না। মাথার পেছনে হাত ঠেকিয়ে আবার জানতে চায়, কি হয়েছে খুশবু? কি হয়েছে? আমতা আমতা স্বরে খুশবু জানতে চাইল, আচ্ছা, আমি আপনার সাথে আমার সব কথা শেয়ার করতে পারি? আফতাব নরম গলায় জবাব দেয়, শুধু আমার সাথেই পারেন। আপনি জাজ করবেন আমায়? একদমই না। সব কথা বাবা মাকে বলা যায় না, আবার ভাইয়াকেও না। আমি মানুষ খুঁজে পাই না আমার কথাগুলো বলার জন্যে। অনেকেই অনীহা প্রকাশ করে, আবার অনেকে অহেতুক কথা ভেবে হাসাহাসি করে। আর কারো কারো কাছে তো কোনো কথা সেফ থাকে না, রটিয়ে বেড়ায় সবখানে। কথাগুলো বলার সময় খুশবুর গলার স্বর বাচ্চাদের ন্যায় হয়ে উঠেছে। বেশ উপলব্ধি করলো আফতাব। অভিমান জানাচ্ছে তার কাছে। আফতাব বলে উঠল, আমাকে কথা জমা রাখার সিন্দুক হিসেবে ধরে নিন। যখন যা ইচ্ছে হবে এই সিন্দুকে এনে জমিয়ে রাখবেন।
যার চাবি আপনার কাছে থাকবে, আর সিন্দুকের মালিক তো আপনি নিজেই। কথার অর্থটা ঠিক ধরতে পারেনি খুশবু, বোঝার চেষ্টাও করেনি। আফতাবের আশ্বাসে নিজের কথাগুলো এক এক করে বলতে শুরু করে। প্রথমেই বলল, আমি একজনকে ভালোবাসতাম, সে আমার ভার্সিটি টিচার। হাসি মুখে আধার নামতে বেশি একটা সময় নেয়নি। আফতাবের সম্পূর্ণ মুখশ্রী নিয়ে গেল। জবাবে ধীর গলায় বলল, তারপর? আমাদের সম্পর্কের শুরুতে সে আমায় ভালোবাসতো, কিন্তু ধীরে ধীরে যত সময় যায় আমায় ইগনোর করতে শুরু করে। তারপর একদিন তাকে আমি একটা মেয়ের সাথে হাতে হাত রেখে দাঁড়িয়ে থাকতে দেখি। আমি জানতে চাইলে সে আমায় বলে ওই মেয়েটা ওর ফ্রেন্ড। আমি বিশ্বাস করতে চাইনি। ঠিক সেই দিন থেকেই আমার সাথে খারাপ ব্যবহার শুরু করলো, আর খারাপ ব্যবহারের মাত্রাটা দিন দিন বাড়তে শুরু করে। তাকে কোনো প্রশ্ন করা যেত না, সময় চাইলে সময় দিত না, কথা বলতো না, আলগোছে অপমান করত, বারবার ছেড়ে যাওয়ার হুমকি দিত। এর মাঝে আমি তাকে আরো মেয়েদের সাথে দেখেছি। যতবার প্রশ্ন করেছি সে একই কথা বলতো, সবাই তার ফ্রেন্ড। তারপর কয়েক মাস পর বিনা কারণেই সে আমায় বলল আমাদের আর সম্পর্কে এগুলো ঠিক হবে না, সে ব্রেকআপ চায়। তার কাছে সম্পর্কটা একটা খেলা হলেও আমি তো সিরিয়াস ছিলাম, ভালোবাসতাম তাকে আমি। নীরবে চোখ বুজে খুশবুর প্রত্যেকটা শব্দ শুনছে। শান্ত চারিদিক, শব্দহীন শ্রান্ত। হিমেল কুণ্ডলীর ঝাপটা পড়ছে বারে বারে খোলা সুঠাম দেহে। খুশবু এবং নিজের অগোচরে খারাপ লাগা ঘিরেছে ধৈর্যশীল মানবকেও। শুনছেন? বলুন, এরপর কি হলো? কণ্ঠের মলিনতা মধ্যেই খুশবু বলেন, আমি তখন পাগল প্রায় হয়ে গিয়েছিলাম, বুঝতে পারছিলাম না কি করব। অল্প বয়সী মেয়েদের মতো উদ্ভট পাগলামো করেছি, যে কোনো কিছুর বিনিময়ে তাকে চাইতাম, বেহায়াপনা করেছি তার কাছে। এখন যখন আমি তাকে চাই না, মনে মনে ঘৃণার জন্ম নিয়েছে। বুঝতে পেরেছি সে আসলে আমায় কখনো ভালোই বাসেনি, তারপরেও আমার পিছু ছাড়লো না। আজ আমাকে সবার সামনে অপমান করেছে। তার বন্ধুরা আমায় নিয়ে মজা করছিল, ওরা ভাবছে নির্দোষ একজনকে এভাবে অপমান করা খুবই ভালো কাজ। উষ্ণ নিঃশ্বাস ফেলে আফতাব। অধীর হৃদয়কে বোঝালো এতে খুশবুর যে কোনো দোষ নেই। আফতাব ধীর গভীর গলায় শুধায়, তাকে আর ভালোবাসেন? একদম বাসি না। আমি খুব করে চাইতাম জানেন, একটা প্রবল বেগে ঝড় আসুক, এক নিমেষে সবটা ধুয়ে মুছে যাক হৃদয় থেকে। ভাগ্য সহায় হয়েছে আমার। স্বল্প সময়ের জোর জবরদস্তির সম্পর্ক থেকে নিজেকে সরিয়ে আনতে পেরেছি আমি। ভাইয়া বুঝিয়েছে আমায়। আর আফতাবের জন্য তার সুপ্ত অনুভূতিটা অন্তরেই চেপে রাখলো। তড়িৎ প্রসঙ্গ পাল্টে ফেলে বলে, আর কিছুই না। বলুন, আপনি আমায় জাজ করবেন? আমার কি কোনো দোষ ছিল? অতীতের ভুলে যান, ভবিষ্যৎ নিয়ে ভাবুন। কিছু পরিস্থিতি আর কিছু মানুষ আমাদের জীবনে আসে আমাদের শিক্ষা দিতে। ভুলেই গেছি। হালকা অনুভব করছেন খুশবু? হ্যাঁ। খুশবুর চটপট জবাবে মুখের বিলীন হওয়া হাসি দ্বিতীয়বার ফিরে আসে। কখনো বুঝতার, আবার কখনো অবুঝ। দুটো চরিত্র দেখেছে আফতাব খুশবুর মাঝে। আমাকে যে অনুভব করতে শুরু করেছেন সেটা স্বীকার করতে কতদিন সময় নেবেন? নীরব রইল খুশবু। যেখানে আর এর পরিবর্তে বাক্য সমূহ অসম্পূর্ণ রয়ে গেছিল, সেখানে আফতাবের নামটাই আসত। পদে পদে নির্বিশেষ খুশবুকে বিশেষ অনুভবের মধ্যে দিয়ে ভাসানো পুরুষকে ধন্যবাদ জানানো হয়নি এখনো। সাহস হয় না। এটা কি লাজ নাকি ভিন্ন কোনো সংকোচ? নির্বাক অনুল্লেখ ভাষা বুঝে নিয়ে আফতাব বলে ওঠে, 90 বসন্তের আগমনে পুরনো সর্বঋতুর গ্লানি মেটে যাক। প্রণয়ের দুঃখে দুঃখ কুড়াচ্ছে অন্তর নিরন্তর। সুদূর দিগন্তে অবিরাম খোলা আকাশ, সেই আকাশের নিচে গোলাকার শশাঙ্ক অভিব্যক্ত। খপা প্রান্তরে সৃষ্ট অতুলনীয় এক দৃশ্য ধারিয়ে তুলছে লোচন। আকাশে হাজারো তারা জ্বলে উঠেছে, ঠিক নিম্নস্থে চোখ নামালে দেখা যায় প্রতিমুখ ছবি। শহরের রাতের জীবন অতি সহস্র হওয়ায় বেষ্টিত আধারে নিম্নষ্ণ। স্নিগ্ধ এই রাতে আলো কার্যকরী প্রভা ছড়িয়েছে সমস্ত দিকে। একই সময়ে নিখুঁত পাহাড়ের সুদৃশ্য অবস্থিত রয়েছে শহরের গা ঘেঁষে। এই সুন্দর রাতের অনুভূতি আরাধ্য ও অমূল্য। চারিদিকে বিস্তৃত একটি সম্পূর্ণ নীরব অবস্থান, যেখানে প্রকৃতির শান্তি এবং সৌন্দর্য প্রভাবিত করে উতলা হৃদয়। এই মনোহর পরিবেশে মাথার পেছনে হাত ঠেকিয়ে শুয়ে থাকা মানুষের হৃদয় মাঝারে ভিন্ন অনুভূতি জাগ্রত হচ্ছে। হৃদয় কেমন করে পাগলাটা হয়ে উঠল। এতটা জিদি কোনো কালিত ছিল না সে। প্রেম হৃদয়ে হানা দিতেই পাওয়ার ইচ্ছে হচ্ছে।
হইচই শূন্য মানব মূর্তি, অন্তরে সংঘাত। একদিকে জন্মদাতা পিতামাতা, অন্যদিকে সত্য হৃদয়ে পদার্পণ করা রমণী, আর একদিকে সেই রমণীর এক অতীত। অম্বর অভিমুখে দৃষ্টি তুলে একাকী আফতাব বলে ওঠে, জেদ দেখিয়ে আদায় করে নিয়ে আমার স্বভাবের সাথে যাচ্ছে না। আপনাকে একাকী পিছু ফেলে এগিয়ে যাওয়া সম্ভব না। হাজারটা কাঠখড় পোহাতে হয়েছে এই পেশায়, দ্রুত সিদ্ধান্ত নিতে হয়েছে কর্মের দায়ে। আজ ব্যক্তিগত জীবনে কোনো কুলে নির্দ্বিধায় মুখ ঘোরাতে পারছি না। আরিফ আফতাবের একা একা কথা বলা শুনেছে, তাকে চমকে দিয়ে পাশে এসে বসে বলল, সিদ্ধান্তহীনতায় ভুগছেন ক্যাপ্টেন সাহেব। শুনে ফেললো কি? একা একা কণ্ঠস্বর খাদে নামিয়ে আকাশপানে বাক্যগুলো পাঠাচ্ছিল। এভাবে যদি কেউ শুনে ফেলে। আফতাব উঠে বসলো তৎক্ষণাৎ, এলোমেলো নজর জবাবে বলল, তেমন কিছুই না। আরিফ এবার শুয়ে পড়ে। তারও আকাশ দেখার লালসা জেগেছে। মৃদু হেসে বলল, ভাগ্যিস ট্রেনিং পিরিয়ডে তুমি প্রেমে পড়নি, তখন হয়তো আমাদের পেশার বাধ্যগততায় আর বিষাদগ্রস্ত হয়েই পড়তে। আমরা কি কম বিষাদগ্রস্ত? আফতাবের তরফ থেকে প্রশ্ন এলো। তা একটু বটে, কিন্তু তোমার মতন কাম অ্যান্ড কুল মানুষ আমি খুব কমই দেখেছি। এত কিছু গিয়েছে আমাদের উপর দিয়ে। ট্রেনিংয়ের সময় কত কষ্ট করেছি, সেটা আমরা ছাড়া কেউ অনুভব করতে পারে? এখনও কি করছি না? তোমার কপালে তো আমি কখনো একটা ভাঁজ পড়তেও দেখিনি। কিভাবে পারো? হ্যালো ডিয়ার লিসেনার্স, আপনারা শুনছেন স্টোরিজ অন প্রেজেন্স ধারাবাহিক পর্ব গল্প। আমাদের সামগ্রিক প্রচেষ্টাকে উৎসাহিত করতে লাইক অ্যান্ড কমেন্ট করতে ভুলবেন না। থ্যাংক ইউ। মনে পড়ে সেদিনের কথা, যেদিন প্রথমবার বাড়ি ছেড়েছিল। তার বাবা ছিলেন মহা খুশি, কেননা তারই ঐতিহ্য ধরে রাখতে যাচ্ছে আফতাব। সাথে কিছুটা দুঃখী। মায়ের অবস্থা ছিল কেঁদে কেঁদে নাজেহাল। এতকাল তার স্বামীর দূরত্ব সহ্য করেছেন, এখন ছেলেরও। নিজেকে সেদিন আফতাব প্রকাশ করতে পারেনি, বিমূঢ় হয়েছিল দুজনার সামনে। স্বচ্ছ পানির স্রোতের ন্যায় এক হৃদয় থেমেছিল। সেদিন বোঝাতে পারেনি এই লোহার দেহের ভেতরে একটা নরম হৃদয় অবস্থিত। তারপর শুরু হলো তার দায়িত্ব, হাড় ভাঙা তার পরিশ্রম। একবার চোখ পেয়ে অশ্রু ঝরেছিল, মনে হয়েছিল হার পারছে না। তখনই তার বাবার মুখটা ভেসে ওঠে। তার মায়ের আকাঙ্ক্ষা, কত শত স্বপ্ন নিয়ে হয়তো বাড়িতে বসে আছেন, নিজেকে সামলায়। ধীরে ধীরে এই দলটাকে একটু একটু করে এগিয়ে কমান্ড এবং নেতৃত্বের ভূমিকা পায়। এখন তার দায়িত্বের মধ্যে রয়েছে সৈন্য ইউনিটের সমন্বয় ও নির্দেশনা, যুদ্ধ বা অভিযানের পরিচালনা ও সৈন্য সংস্কৃতির উন্নতি। তার দলের সদস্যদের প্রশিক্ষণ আর মাতৃভূমিকে বহিরাগত অপশক্তি থেকে রক্ষায় নিজের জীবন আত্মসমর্পণ করতে হয়। অনেক সময়ের ভাবনা চিন্তার পর আফতাব বলল, জীবনে অভিযোগ করে কি লাভ হলো? এক সময় করতাম, ভাবতাম আমি ছন্ন ছাড়া জীবন চাই, আমার এসব ভালো লাগে না। সময় আমাকে এই শিক্ষা দিল, জীবন আমার, তবে আমার মতন করে চলবে না। তাই খুঁজে নিয়েছি এই লাগামহীন জীবনের সুখ। তবে ঝামেলায় তো ফেসে গেছো। নিজের বাবার মতামত সম্মান দিতে গেলে প্রিয়তমাকে হারাতে হবে। প্রিয়তমার হাত ধরলে বাবা মায়ের খেলাফি হয়ে যাবে। এই দুশ্চিন্তাটাই তো চাচ্ছিল না আফতাব। তত সত্ত্বেও সত্য এসে কর্ণে তুই বাজিয়ে চলেছে। দুহাতের সাহায্যে আর্মি কাঠ ছোট ছোট চুলগুলোর টানার চেষ্টা করলো। ঘাড় নামিয়েছে নিম্নে, নেত্রদয় বন্ধ। কয়েকবার নিঃশ্বাস ফেলে আফতাব, অস্থিরতার নিঃশ্বাস। ইন্টারভিউ দেওয়ার পর জানানো হবে বলা হয়েছে। বাবার তার ব্যবসায় যোগ দেওয়ার ইচ্ছে তেমন নেই ফাহাদের। নিজের প্রচেষ্টায় কিছু করার ইচ্ছে, তবে এই ইচ্ছেটা বেশি দিন টিকবে না। লোকমান চৌধুরীর বয়স বৃদ্ধির সাথে সাথে একমাত্র পুত্র সন্তান হিসেবে তারই হাল ধরতে হবে পারিবারিক ব্যবসার। ফাহাদের মাথায় তখনই বুদ্ধি খেলেছে, যতদিন বাবার বাহুতে শক্তি আছে ততদিন নিজের শখটা পূরণ করে নেক। বাবাকে না হয় সাহায্যও করলো, এতে বিশেষ কোনো ক্ষতি হবে না। লোকমান চৌধুরীও রাজি ছেলের এই সিদ্ধান্তে। ইন্টারভিউয়ের 3 দিন পর কল এলো। সেলফোনের অন্য পাশ থেকে জানানো হয় চাকরিটা হয়ে গেছে ফাহাদের। আগে ছোটোখাটো একটা কোম্পানিতে চাকরিরত ছিল, এবারের চাকরি শহরের বড় মাল্টি ন্যাশনাল কোম্পানিতে। স্বস্তির নিঃশ্বাস ফেলে। ফোনের স্ক্রিনের এক কোণে এক নীল রঙের কাপড় পরিহিত নারীর ছবি। বার্তা এসেছে, নেহা পাঠিয়েছে সেই বার্তা। ফাহাদ এই মুহূর্তে খুশি।
ঝটপট মেসেজ দিল, উৎসাহী হয়ে নেহার উদ্দেশ্যে বলল, একটা খুশির সংবাদ আছে জানো? মোটামুটি সখ্যতা গড়ে উঠেছে ফাহাদ আর নেহার মধ্যে। খুশির সংবাদ, এই কথাটি শুনে জানতে আগ্রহী হয়ে নেহা বলে, বলুন কি খুশির সংবাদ? আমি যে কোম্পানিতে 2বার ইন্টারভিউ দিয়ে রিজেক্ট হয়েছিলাম, সেই কোম্পানিতে আমার চাকরি হয়েছে। নেহার খুশি তার ফিরতি বার্তায় বেশ করেই ঝলকে ওঠে, যেন তার চেয়ে বেশি খুশি কেউই হয়নি এই সংবাদে। জবাব দিল, অভিনন্দন, আমি অনেক অনেক খুশি হয়েছি, আপনিও নিশ্চয়ই ভীষণ খুশি। ফাহাদ জবাব দিল, তা তো বটেই। আমি প্রার্থনা করব আপনি আরো অনেক অনেক সফল হন, জীবনের সব ছোট বড় ইচ্ছে পূরণ হোক। কেন বলো তো নেহা, আমার সাফল্যে তোমার খুশি হওয়ার কারণটা কি? আমার প্রতি তোমার বিশেষ আগ্রহের কারণটা কি? আমি কি বিশেষ কেউ? হতবিহবল হয়ে গেল নেহা, থমকে আছে, ফোন হাতে নেই, একেবারে প্রতিক্রিয়া শূন্য, অপ্রস্তুত ছিল পুরোপুরি। এই মুহূর্তে হৃদয়ে যে কম্পন ধরেছে সেটা অনুভব হয়নি আগে কখনো। গলা শুকিয়ে এলো। কোনো জবাব না পেয়ে ফাহাদ আবার বলে, চুপ হয়ে গেলে কেন? এবার হাত দ্রুত চলে নেহার। জবাব দেয়, আমার ঘুম পাচ্ছে, গুড নাইট। যান্ত্রিক ফোনের অন্য পাশের ফাহাদের বাঁকা হাসিটা আড়ালেই রয়ে গেল। জবাব দিল, ঠিক আছে, ঘুমাও, তবে আগামীবার আমার প্রশ্নের জবাব নিয়ে ফিরো, কেমন? অধৈর্য সময় অতিবাহিত হচ্ছে নেহার। আধারে বিছানায় বারে বারে দিক পাল্টে নিষ্পিস করতে শুরু করেছে। লোকটা কি ধরে ফেললো? ক্ষুদ্র যে অনুভূতিগুলো হানা দিচ্ছে সে কি বুঝে গেছে? বুঝলে তার মুখোমুখি হবে কি করে? উত্তর ছাড়া তো আলাপে বিরতি পড়বে। অপ্রত্যাশিত অভাবনীয় রূপে বক্ষস্থলে আঘাত এনেছিল। সেই আঘাতের উপশম করতে করতে এই পর্যন্ত পথ চলা। সত্যি কি সামনে একত্র সময় আছে? হয়তো আছে, তাই নিয়তি টেনে হিচড়ে নিয়ে এসেছে, দিক বেদিক করে মিল ঘটাতে চলেছে। আফতাবকে আরও একটু জ্বালাতন করার ইচ্ছে জাগলো। বেনামি হয়ে ফোনালাপ খুশবুকে ভাবতে বাধ্য করেছিল। অযথা তার ছোট্ট মস্তিষ্কে চাপ প্রয়োগ হয়েছিল। সুদে আসলে হিসেবটা না নিলেই নয় আজকের পরিকল্পনা। কথা না বলে এই লোকের দিন শেষ হবে না। কল আসবে শতভাগ নিশ্চিত। অভ্যাসে পরিণত হয়ে গেছে। ঠিক রাত 11টায় ঘটিকায় ফোন বাজলো। অপেক্ষায় ছিল খুশবু ফোন রিসিভ করার। পূর্ব মুহূর্তে একটা বিষয় উপলব্ধি করলো সে, এই অপেক্ষাটা আফতাবের জন্য, তার শীতল নির্মল কণ্ঠের জন্য। তবে কি সেও ধীরে ধীরে বসন্তের রঙের সাথে মিশে যাচ্ছে ক্যাপ্টেনের সত্তায়? ফোনটা বেজে বন্ধ হয়ে যায়। এক ঝটকায় হুঁশ ফেরে খুশবুর। সে পুনরায় ফোন মেলায়। একবার রিং হয়ে রিসিভ হলো। শোনা গেল ওই নমনীয় ডাক। খুশবু? কি যেন ছিল এই ডাকে। এক মুহূর্ত সময় লাগেনি আওয়াজের আভল্য ধরে ফেলতে। দুষ্টুমির ইচ্ছেটা ধামাচাপা দিয়ে সাড়া দেয় খুশবু। বলে, খুব ক্লান্ত? অনেকটা। একইভাবে জবাব আসে, বিশ্রাম করতেন, ঘুমিয়ে পড়তেন কল না করে। আপনি জানেন আপনি আমার অভ্যাসে পরিণত হয়েছেন। চোখ নামিয়ে লাজুক ভঙ্গিতে রইল খুশবু। সরাসরি মনের কথা প্রকাশ করায় পটু ক্যাপ্টেন সাহেব। অঙ্গ প্রত্যঙ্গ শিরশির করে এরূপ কথাবার্তায় উত্তর দেয় সময় নিয়ে, অভ্যাসটা একদিনের জন্য ছাড়া যায় না। যেখানে আপনি আমার ক্লান্তি দূর করার ঔষধ, সেখানে অভ্যাস ছাড়ার কোনো প্রশ্নই ওঠে না। হাসি যেন সরছে না মুখ থেকে। আয়েসে পিঠ ঠেকে বিছানার হাড় পড়ে প্রশ্ন করে, আজ কি কি করলেন? আর বলবেন না, দেশে অনৈতিক আর বলবেন না দেশে অনৈতিকতা দিন দিন বেড়েই চলেছে। কতটা ঝামেলা হলো। বর্ডার থেকে চোরাই মাল অভিনব কৌশলে দেশে আনা হচ্ছিল। ভেবেছিল আমাদের চোখ ফাঁকি দিয়ে দিতে পারবে। তারপর অনেকদিন পর আমার রাইফেল গরম হয়েছে বলে হেসে উঠল আফতাব। খুশবুর চক্ষু চড়ক কাজ। যেখানে পিঠ ঠেকিয়ে বসেছিল উৎসুক হয়ে উঠে বসলো। জানতে চাইল, ফায়ারিং করেছেন? ইস, আমি যদি থাকতাম আমিও দেখতাম। আমি কখনো দেখিনি ফায়ারিং, জানেন। আপনি থাকলে আপনাকে উড়িয়ে দেওয়া হতো। চোরা কারবারি করে তারা, তবে এক বিন্দু অনুশোচনা নেই। আমাকে উড়িয়ে দিতেন ক্যাপ্টেন সাহেব? এই সাহসটাও রাখেন? আফতাব দুষ্টুমির ভঙ্গিতে বলল, আপনার ভাগের গুলিটা নিজের বুক পেতে নিতাম। অনেক বড় ধরনের ফ্লার্ট আপনি। এই খুনসুটি আরও কিছুক্ষণ চালিয়ে যাওয়ার ইচ্ছে হলো। সেটা হলো না। মায়ের ফোন আসতে আফতাব বলল, খুশবু, মা ফোন করছে, আপনার সাথে একটু পরে কথা বলি, কেমন? আর যদি কল ব্যাক করতে না পারি ঘুমিয়ে পড়বেন।
ফোন রেখেছে, স্ক্রিনে বড় করে তার মা শব্দটা লেখা, আরেক এবং প্রথম প্রিয় নারী। তার হাসি মুখে ফোন রিসিভ করলো, বলল, আসসালামু আলাইকুম আম্মাজান। ওয়ালাইকুম আসসালাম। কি খবর আপনার? রুমানা মির্জা একই ভঙ্গিতে প্রশ্ন করলেন। সকালে মেসেজ করে খবর জানলাম, ভুলে গেলেন? ওসব মেসেজ টেসেজ দেখি না আমি। সকালে তুমি গিয়েছিলে বর্ডারের দিকে, সেখানে কি হয়েছে না হয়েছে সেটা জানতে চাচ্ছি। তুমি ঠিক আছো? নিউজে দেখলাম গোলাগুলি হয়েছে। আদরে গলায় আফতাব বলে উঠল, সকালে মেসেজ করে খবর জানালাম, ভুলে গেলেন? আপনাদের দোয়াতে আমি একদম ঠিক আছি, আমার টিমের বাকিরাও সেফ। চিন্তায় খাওয়া দাওয়াটাও বুঝি হয়নি, তাই না? রুমানা মির্জা চুপ করে গেলেন, চোখ নামিয়ে রেখেছেন। নতুন কি, যতবার বিপদ এসেছে খাওয়া দাওয়া বন্ধ করে জানালার দাঁড়িয়ে বসে আকাশ পানি চেয়ে ছেলের চিন্তা করেছেন, যেমনটা করতেন একসময় তার স্বামীর জন্য। মাঝে মধ্যে ভীষণ রাগ হয় তার, আবার নিজেকে স্বার্থপর মনে হয়। দেশটাই যদি নিরাপদ না থাকে, দেশের মানুষগুলো কিভাবে বাঁচবে, এই ভেবে সান্ত্বনা দেন নিজেকে। মা আমি ঠিক আছি, খেয়েছি, তুমি খেয়ে নাও। খাবো, তার আগে আমার একটা কথা শোনো। শুনছি। গতকাল আমাদের পাশের বাড়ির জিতু ভাইয়ের সাথে দেখা হয়েছে। ওনার সাথে ওনার স্ত্রীও ছিলেন। আমার সাথে কিছু কথাবার্তা বলে সে জানতে চাইলেন আমরা ঢাকা কবে যাচ্ছি। তারাও আমাদের সাথে যাবেন। কিছুই বুঝে উঠতে পারল না আফতাব, কপালে ক্রমশ কুঁচকে গিয়েছে, বলে উঠল, ঢাকা যাব কেন? আর আমরা ঢাকা যাব সেটা ওনারা কিভাবে জানেন? আমিও তাদের একই প্রশ্ন করেছি। তারা উল্টো অবাক হলেন আমার কথায়, জানতে চাইলেন আমি কি কিছুই জানি না। তারপর সবটা বললেন আমাকে। তোমার বাবার মাথায় যে তোমার বিয়ের ভূত চেপেছে, সেই ভূত নামাতেই ঢাকায় যাবেন। গলাটা শুষ্ক লাগছে, অগোছালো চিন্তা ভাবনা বেগ পেল। হিসাব মেলানোর চেষ্টা করছে, কানে ফোন চেপে নিঃশব্দে ঠোঁট ভেজায় আফতাব। পিটপিট করে চোখের পলক ফেলে আমতা আমতা করে জানতে চাইল, তাহলে মেয়েটা কি? মেয়েটা জিতু ভাইয়ের ভাগ্নি খুশবু, যে মেয়েকে বিয়ে করার আবার আপনার মাথায় চেপেছে। আমি ভাবছি অন্যটা। গম্ভীর মুখে তোমাকে এতটা টেনশন দিল তোমার বাবা, কতটা ধুরন্ধর লোক। খরার মৌসুমে কয়েক বিন্দু জল যথেষ্ট তৃপ্তির জন্য, ঠিক তেমনই খরা চলছিল আফতাবের চিত্তে। কয়েক বিন্দু নয়, এবারে ভারী বর্ষণ চলছে মায়ের কথায়। তার মন, মস্তিষ্ক, দেহ সবটাই শীতল হয়েছে। তার মায়ের শেষ কথায় শব্দ সহিত হেসেও ফেলে, বলে, আচ্ছা মা, খুশবুদের বাড়ির সকলে জানে এটা? হ্যাঁ, সবাই জানে। মেয়ের বাবা মেয়ের কাছ থেকে অনুমতিও নিয়েছে, সে সম্মতি দিয়েছে। পিত্তি জ্বলে উঠল আফতাবের। এই মেয়েটা আসলে ইচ্ছাকৃত জ্বালাতন করছিল বিয়ে করে ফেলতে বলে। সে তো সবটা জানে আগে থেকে। তার বাবার চেয়ে বড় ধুরন্ধর খুশবু, তাকে পরে দেখা যাবে। আফতাব রুমানা মির্জার উদ্দেশ্যে বলল, ভালোবাসি মা। বুঝেছি। ভালোবাসার ভাগ বসাতে আরেকজন আসছে। এবার মাথা ঠান্ডা করে বাড়ি ফিরো। পুত্রবধূ আনতে যাব 2 দিন পর। গোপন সূত্রে এটাও জেনেছি তোমার বাবা তোমার ছুটির ব্যবস্থাও করেছেন। তোমার ভালোবাসার ভাগ কেউ পাবে না, তুমি তোমার জায়গায় শ্রেষ্ঠ। দুটো আলাদা সম্পর্ক, দুটো আলাদা ভালোবাসা। খুব কথা শিখেছো, এবার ঘুমিয়ে যাও, রাত তো কম হলো না। ফোন রেখে কয়েকবার নিঃশ্বাস ফেলেছে আফতাব, যেন সব দুশ্চিন্তা ছেড়ে ফেলে দিল। খুশবু নামক মেয়েটার একটা ব্যবস্থা করতে হবে, তাকে জানানো হয়েছে তাই না? লিখে ফেললো বার্তা। আপনি ঠিক বলেছেন খুশবু, আমার উচিত বাবার পছন্দ করা মেয়েকে বিয়ে করে ফেলা। খুশবুর ঠোঁটে দুষ্টু হাসি তৎক্ষণাৎ উঠে আসে, বলে, ঠিক পথে এসেছেন এতদিনে। তা কে সেই মেয়ে? আমার বাবার বন্ধুর মেয়ে, সিলেট উপশহরে তাদের বাড়ি। আসবেন কিন্তু আমার বিয়েতে। সর্বপ্রথম আপনাকে দাওয়াত করলাম। আসসালামু আলাইকুম নানু। জলিনা বেগম কণ্ঠস্বরটা চিনলেন না। নানু ডাকার আর কে আছে ফাহাদ আর খুশবু ছাড়া? এত অপরিচিত আওয়াজ। বাটন ফোন একেবারে কানের সাথে চেপে জবাব নিলেন সালামের। বললেন, ওয়ালাইকুম আসসালাম। কে? দুষ্টুমির ভূত তার নিজেরও চেপেছে। আফতাব বলল, আমাকে চিনলেন না? না তো। নাতনির সাথে বিয়ে ঠিক করেছেন, অথচ হবু নাত জামাইয়ের কণ্ঠটাও চিনেন না, এটা কি ঠিক?
ফিক করে হেসে ফেলেন জরিনা বেগম। কিছুটা বিস্মিতও হন, বুঝতে বাকি রইল না কার ফোন। ইদানিং কথা হয়েছে আফতাবের বাবা মায়ের সাথে ফোনে, জানতে পেরেছে তাদের ছেলে সম্পর্কে অনেক কিছু। ও আচ্ছা আচ্ছা, তুমি আফতাব নি? জি। আমারে ফোন দিলাইছে, কিছু কইবা? আমার একটা গুরুত্বপূর্ণ কাজ আছে নানু, আমি জানি এই কাজটা আপনি ছাড়া কেউ করতে পারবেন না। পুরুষ মানুষ প্রেমে কতটা নিষ্ঠুর হতে পারে? মনের মাঝারে এই প্রশ্নের ড্রাম বাজাচ্ছে। তাহলে সে অভিনয় করলো? এটা কি করে সম্ভব? তার বাবা নিজে প্রস্তাব দিয়েছে, ঢাকা আসবে বলে জানিয়েছে, হুট করে মত পরিবর্তন হলো কেন? তাহলে কি আরও একবার হৃদয় ভাঙবে? স্টোরি জোন, তোমার অনুভূতিদের খুঁজে নাও এখানেই।